নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে। শিক্ষকেরা তাই নতুন ব্যবস্থাটি প্রত্যাহারের দাবি করছেন এবং এই দাবিতে ১ জুলাই থেকেই সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকের আলোচনা সর্বজনীন পেনশন নিয়ে এত বিরোধিতা কেন এবং সেই সাথে কি আছে নতুন এই পেনশন কর্মসূচিতে। স্বাগত বার্তাপক্ষ থেকে। বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম। ফখরুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই সর্বজনীন পেনশন নিয়ে ইতিমধ্যেই আমরা আপনার কাছ থেকে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ তো শুনেছি, তারপরেও এই নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা এবং আপনার বিশ্লেষণ জানতে চাইবো। এই পেনশনটা নিয়ে এত বিরোধিতা কেন, এই প্রশ্নটা একটু পরে রাখি। এই প্রশ্নের উত্তরটা জানবার আগে এটি একটু বুঝে নিতে চাই যে পেনশনটা আসলে কিরকম, এর মধ্যে কি কি আছে। আচ্ছা, এর আগে এর একটু পটভূমি বা ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই, মানে ২০০৮ সালের আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, সেখানে একটা কমিটমেন্ট ছিল যে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে। মাঝখানে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যখন ছিলেন, 10 বছর তো উনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন, উনি ২০১৪-১৫ সালের দিকে একটা উদ্যোগ নিয়েছিলেন এবং একটা অবস্থান পত্র তৈরি করেছিলেন। তার নেতৃত্বে একটা টিম অর্থ মন্ত্রণালয়ের ইন্ডিয়া পর্যন্ত ঘুরেও এসেছিল, একটা অবস্থাপত্র তৈরি করেছিল, কিন্তু পরে এটা নিয়ে আর কোনো কাজ হয় নাই। এই সরকার ২০২৩ সালের দিকে মোটামুটি একটা শেপে নিয়ে গেছে, একটা আইন প্রণয়ন করেছে এবং ফাইনালি ২০২৩ সালের ১৭ই আগস্ট 4টা কর্মসূচি নিয়ে একটা উদ্বোধন করেছেন। 4টা কর্মসূচি সমাজের 4 ধরনের শ্রেণীবেশের মানুষের জন্য। একটা হচ্ছে প্রগতি, একটা হচ্ছে প্রবাস, একটা হচ্ছে সুরক্ষা, একটা হচ্ছে সমতা। আচ্ছা, তো এরপরে যেটা হলো, মানে খুব বেশি রেসপন্স আসলে পাওয়া যাচ্ছিল না। সরকার পরে যেটা ভাবলো আর কি, যে এইভাবে রেসপন্স যে হারে আসছে, এটা সর্বজনীন পেনশন কর্মসূচির যে উদ্দেশ্যের মধ্যে প্রথমত হচ্ছে যে সামাজিক নিরাপত্তা বলয়। দ্যাট মিনস যে সমাজের যে অংশ একটু পিছিয়ে থাকে বা বয়স্ক, তাদের জন্য সরকারের দিক থেকে একটা কিছু ব্যবস্থা করা, সেই জায়গা থেকে খুব বেশি রেসপন্স পাওয়া যাচ্ছিল না। সরকার যেটা করলো, সরকারি স্বায়ত্তশাসিত, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ এই ধরনের প্রায় 403টা সংস্থা আছে। তো এই 403টা সংস্থাকে প্রথমে ভাবলো যে এদের জন্য, মানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত মার্চ মাসে 13 তারিখে একটা প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে একটা নতুন কর্মসূচি আসবে, সেটার নাম হবে প্রত্যয়, এবং সেটার আন্ডারে এইসব সংস্থা 403টা সংস্থার যেসব কর্মচারী ২০২৪ সালের ১ জুলাইয়ের পর থেকে নতুন নিয়োগ পাবেন, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এবং ১ জুলাইয়ের আগে পর্যন্ত ৩০শে জুন পর্যন্ত এক্সিস্টিং যারা আছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তারা যেভাবে পেনশন পেতেন সেভাবেই পাবেন। তো যেটা হলো, এটার মধ্যে কিন্তু মানে সরকারি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সকল ধরনের কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সবাই কিন্তু ইনক্লুডেড, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইনে চলে যায়। তো কারো মুখ থেকে কিন্তু খুব বেশি মানে ভয়েস রেজড হয় নাই। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতি ফেডারেশন আছে একটা, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব একটা সমিতি আছে, তাদেরকে নিয়ে একটা ফেডারেশন আছে। তো সেই ফেডারেশন শুরু থেকেই এটা নিয়ে কথা বলছে যে না, এটা বৈষম্যমূলক। এই কারণে কি এই পেনশন এই কর্মসূচি নিয়ে এত বিরোধিতা? হ্যাঁ, বৈষম্যমূলকে তাদেরকে ব্যাখ্যা আছে কিভাবে বৈষম্যমূলক। সেটা হচ্ছে 30শে জুনের আগ পর্যন্ত যারা চাকরি করছেন তারা তো করবেনই। তাহলে 30শে জুনের পরে 1 জুলাই যিনি জয়েন করবেন, যদি শিক্ষক হিসেবে কেউ জয়েন করে থাকেন, তাহলে তিনি কিন্তু একটা ভিন্ন ধাঁচে চলে গেলেন তার পেনশন ব্যবস্থা। অর্থাৎ এখানে পত্র স্কিমে যেটা আছে যে তিনি যখন জয়েন করবেন, তিনি তার মূল বেতনের 10% অথবা 5,000 টাকা এর মধ্যে যেটি কম,
সেটি উনি দিবেন মাসিক চাঁদা হিসাবে, এবং ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে উনি চাকরি করছেন সেই প্রতিষ্ঠান সমপরিমাণ অর্থ দিবেন। দুটি মিলিয়ে যে অর্থটা, সেটা এটাকে বলে কর্পাস অ্যাকাউন্ট, একটা মানে সমন্বিত একটা অ্যাকাউন্টকে সেইখানে জমা হবে। সেই অ্যাকাউন্টের অর্থ আবার সরকার বিনিয়োগ করবে, বিনিয়োগ করে যে মুনাফা হবে, সব মিলিয়ে একটা প্রাথমিকভাবে একটা স্ট্রাকচার এবং একটা কাঠামো দাঁড় করিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বলেছে যে আপনি মিনিমাম 10 বছর চাঁদা না দিলে তো পেনশন কেউ পায় না। 10 বছর, 15 বছর, 20 বছর করে এরকম 30 বছর পর্যন্ত আপনি যদি এই হারে এইভাবে টাকা দেন, তাহলে এই হারে আপনি 30 বছর পরে আপনি যখন পেনশনে যাবেন তখন আপনি পেনশন পাবেন। তো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন যেটা বলছে এখন, তাদের যে মূল দাবিটা, যে এক্সিস্টিং যেটা আছে, এক্সিস্টিং হচ্ছে একজন অধ্যাপক যখন পেনশনে যান, উনি আনতোষিক হিসাবে, যেটাকে বাংলায় বলে আনতোষিক, মানে এইটা উনি পান হচ্ছে 80,73,000 টাকা এককালীন। তো তাদের যুক্তি হচ্ছে যে আমি এককালীন 80,73,000 টাকা পাচ্ছি, আবার পেনশনও পাচ্ছি, তাহলে আমি যদি সেই টাকা আবার সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করি অথবা সঞ্চয়পত্রে বিনিয়োগ করি, এবং সেখান থেকে যদি আমি 10% মুনাফাও পাই, সেই ক্ষেত্রে আমার যেটা বেনিফিট আসে সেটা সরকার যেটা 30 বছর পরে পেনশন দেবে সেটার কাছাকাছি। তাহলে আমি যে মাসে মাসে এই আমার মূল বেতনের 10% দিচ্ছি, কেন দিচ্ছি দিয়ে আমি সেটা পাচ্ছি, আর এখন তো আমি না দিয়েই প্রায় সমান পাচ্ছি, তাহলে আমি কেন দিব? আচ্ছা, একটা যুক্তি হচ্ছে এই। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের চাকরির বয়স সীমা হচ্ছে শিক্ষকদের 65, তাহলে পেনশনে যাবে 60 বছর বয়সের পরে, তাহলে 60 বছরের জায়গায় 65, তাহলে 65 তাদের বয়স সীমা কি তাহলে 60 হয়ে যাবে? যদিও আজকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটা ব্যাখ্যা দিয়েছে যে এই যে পেনশন আইন, যেটা যে আইনের বলে পেনশন কর্তৃপক্ষ গঠিত হয়েছে, সেই পেনশন আইনে 60 বছরের পরে পেনশনে যাওয়ার কথা বলা আছে। শিক্ষকরা যখন এই প্রশ্ন তুলল, এখন হচ্ছে যে এই আইনটা একটু সংশোধন করে 65 যেটা আছে তাদের 65 থাকবে বলা হচ্ছে। আজকে একটা তারা একটা স্পষ্টীকরণ, একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে বলেছে। যাই হোক, আরও কিছু শিক্ষকদের আর কিছু ব্যাখ্যা আছে, যেমন তারা উৎসব বোনাস পায়, তারা চিকিৎসা ভাতা পায়, তারা কি বলে বৈশাখী ভাতা পায়। তো সেগুলো কি হবে? তো সেগুলোর দিক থেকে সরকারের দিক থেকে কোনো ব্যাখ্যা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আন্দোলন তারা করছে, এবং 5 সদস্যের একটা কমিটি করে, যেটার প্রধান ছিলেন, আহ্বায়ক ছিলেন আবুল বারকাত, তিনি সহ অর্থনীতি বিভাগের আরও 2জন শিক্ষক, ফিন্যান্স বিভাগের একজন শিক্ষক এবং মার্কেটিং বিভাগের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা একটা কমিটি করে মানে এই এক্সিস্টিং এবং আপকামিং দুটোর মধ্যে একটা তুলনা করে তারা দেখিয়েছেন অন্তত 8-9টা পয়েন্টে যে তারা কোন কোন জায়গায় বঞ্চনার শিকার হচ্ছেন। আচ্ছা, সেই জায়গায় ফখরুল ভাই, এই যে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা হলো, বা এই পেনশনকে ঘিরে শিক্ষকদের যে কনসার্নের বিষয়গুলো আপনি বললেন, এই বিষয়গুলোকে তাহলে সেক্ষেত্রে মানে কর্তৃপক্ষ আমলে নিচ্ছে কি নিচ্ছে না, কতটা নিচ্ছে, বা সেইখানে কোনো সমাধানের পথ খুঁজছে কিনা? এইটা হচ্ছে যে মানে তারা তো আন্দোলনটা অনেক দিন থেকে করছে, মোটামুটি 3.5 মাস ধরে করছে। 30শে জুন পর্যন্ত তাদের একটা চেষ্টা ছিল, যেহেতু 1 জুলাই এটা চালু হয়ে যাবে, 30শে জুন পর্যন্ত তারা নানান সভা করেছে, কর্মবিরতি করেছে, অবস্থান কর্মসূচি নিয়েছে সব বিশ্ববিদ্যালয়ে এরকম। তো সেখানে তাদের আশা ছিল যে 1 জুলাই আগ পর্যন্তই তাদের সরকারের দিক থেকে তাদের ডেকে কিছু একটা বলবে, কিছু একটা বলা হবে। তো সেটা হয় নাই। 1 জুলাই থেকে তারা পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী তারা আপনার অনির্দিষ্টকালের জন্য কিন্তু সর্বত্র কর্মসূচিতে গেছে, যেটা ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম কিন্তু বন্ধ। এখন এক ধরনের সেশন জট তৈরির একটা পথ কিন্তু তৈরি হয়েছে। তো সেটা হচ্ছে যে আজকে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি একটু আগেই বললাম, কিন্তু শিক্ষকদের একটা দাবি, মূল দাবি যেটা, যে সরকারের দিক থেকে আসলে ওই যে পেনশন কর্তৃপক্ষের স্টেটমেন্ট দিয়েছে এটাই যথেষ্ট না। সরকারের দিক থেকে প্রজ্ঞাপনটা জারি করলো কে? অর্থ মন্ত্রণালয়। তারা শিক্ষা মন্ত্রণালয়ে তাদের
5 সদস্য কমিটির প্রতিবেদনটা জমা দিয়েছে তাদের বৈষম্যের চিত্রটা তুলে ধরে। তো ইভেন পরশুদিন শিক্ষামন্ত্রী একটা ফোরামে একটা বক্তব্য দিয়েছে, সেখানে উনি আসলে এর পক্ষে বিপক্ষে বা আন্দোলনের পক্ষে বিপক্ষে কিছুই বলেন নাই। তো তাদের দাবি হচ্ছে যে অন্তত সরকারের দিক থেকে তারা নিজেরা বসুক, অর্থ মন্ত্রণালয় বসুক, পেনশন কর্তৃপক্ষ বসুক, শিক্ষা মন্ত্রণালয় বসুক, তারাও বসুক বলে একটা সুরাহা করা আলোচনার মাধ্যমে, আলোচনা মানে কোনো কিছুর মাধ্যমে একটা সুরাহা, একটা সমাধান যদি হয় কিনা। ফজল ভাই, আমাদের সময় শেষ হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে সামনে নিশ্চয়ই আপনার সাথে আরো বিস্তারিত আলাপ হবে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন ফখরুল ইসলাম। আমরা আলাপ করলাম সর্বজনীন পেনশন নিয়ে। এত বিরোধিতা কেন, আপনি কি ভাবছেন? আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।